বাংলাদেশের ইতিহাসের পাতায় আছে গৌরবের গল্প, আছে বিজয়ের উপাখ্যান, কিন্তু আছে এমন কিছু অধ্যায় যেগুলো কলঙ্ক, যেগুলো অন্ধকার, যেগুলো প্রশ্ন তোলে রাষ্ট্র, রাজনীতি আর বিবেকের উপর। যা ঘটেছে গত এক যুগেরও অধিক এক স্বৈরাচারের শাসনামলে। গণতন্ত্রের মূল শক্তি ভোটাধিকার, কিন্তু সে সময়ে বাংলাদেশে ভোট হয়ে ওঠে আনুষ্ঠানিকতা মাত্র। নির্বাচন ছিল কিন্তু ছিল না প্রতিযোগিতা, ভোট ছিল কিন্তু ছিল না ভোটার। রাষ্ট্রযন্ত্র ধীরে ধীরে রূপ নেয় দলীয় যন্ত্রে। ক্ষমতা টিকিয়ে রাখাই হয়ে ওঠে রাজনীতির একমাত্র লক্ষ্য। যেখানে ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল আদর্শের, সেখানে জন্ম নেয় সন্ত্রাসের সংস্কৃতি। ক্যাম্পাসগুলো পরিণত হয় পেশি শক্তির প্রদর্শনীতে। ভিন্নমত মানেই শত্রু, মতাদর্শ নয়, দখলই হয়ে ওঠে রাজনীতির ভাষা। মত প্রকাশ ছিল অপরাধ, প্রশ্ন করা ছিল রাষ্ট্রবিরোধিতা, সমালোচনা মানেই শত্রুতা। রাজনৈতিক ভিন্নমত দমনে মামলা, গ্রেপ্তার, ভয়ভীতি এসব ধীরে ধীরে নীরবতার সংস্কৃতি তৈরি করে। এমনকি সাংবাদিক, লেখক, অ্যাক্টিভিস্টরাও এক অদৃশ্য আতঙ্কের মধ্যে বসবাস করত। কিছু মানুষ হারিয়ে গেছে আর ফিরে আসেনি, কিছু লাশ পাওয়া গেছে আর প্রশ্নের উত্তর মেলেনি। রাষ্ট্র নীরব থেকেছে, হয়েছে আরও ভয়ঙ্কর, তৈরি করেছে আয়নাঘরের মতো অভিশপ্ত বন্দিশালা। মানুষ মুখে কিছু না বললেও ভেতরে জন্ম নিচ্ছিল আগুনের স্ফুলিঙ্গ। অন্যায় যখন জমতে জমতে পাহাড় হয়ে যায়, তখন ভয়, ক্ষোভ, অপমান সব মিলিয়ে তৈরি হয়েছিল এক বিস্ফোরণযোগ্য বাস্তবতার। এটি রূপ নেয় গণ অভ্যুত্থানে, যা জুলাই গণ অভ্যুত্থান নামে সমাদৃত। আর এ গণ অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন নাজমুল হাসান। 250-এর অধিক আমার ভাইরা শহীদ হয়েছে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, আমাদের উপর যত হামলা করা হোক, মামলা করা হোক, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে অথবা সোয়ার দিয়ে, কোনোভাবেই ছাত্র সমাজকে হারাইতে পারবে না। আমরা দৃঢ়ভাবে বলতে চাই। নাজমুল হাসানের জন্ম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়ইকান্দি গ্রামে। একটি সাধারণ গ্রাম, কিন্তু এখান থেকেই জন্ম নেয় অসাধারণ এক সংগ্রামী মানসিকতা। শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার সাহস ছিল তার চোখে। এর থেকেই শুরু হয় তার জীবনের রাজনৈতিক ইতিহাস। তিনি ছিলেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক। এবছরই তিনি 5 বার হামলার শিকার হন। পরের বছর অর্থাৎ 2019 সালে ডাকসুতে ভিপি নুরুল হক নূরকে বাঁচাতে গিয়ে ছাত্রলীগ মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ 3 মাস চিকিৎসাধীন ছিলেন। এবং 2021 সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য নিয়ে কথা বলতে গিয়ে এবং মোদির আগমন বিরোধী আন্দোলন করায় দীর্ঘ 6 মাস তথা 183 দিন কারাবরণ করেন। এভাবেই চলতে থাকে তার সংগ্রামী জীবন। এবারের সংগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাসী কাজ করে সেই ছাত্রলীগের বিরুদ্ধে সংগ্রাম। আমরা আবারও রাজপথে ফিরে আসবো এবং ভারতের যে দালাল আছে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবারও রাজপথের তুলনা দিব। পরবর্তী সময়ে 2022 সালে শহীদ আবরার ফাহাদের 3য় মৃত্যুবার্ষিকী করতে গিয়ে গ্রেফতার হয়ে দীর্ঘ 2 মাস কারাবরণ করেন। 2024 সালে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং এবছরই তিনি 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন এবং কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে কোনো সংলাপ হতে পারে না, কোনো খুনিদের সাথে সংলাপ হতে পারে না। আন্দোলন চলাকালীন 15 জুলাই ভিসি চত্বরে হামলার শিকার হন এবং 5 আগস্ট 2024 আন্দোলনরত অবস্থায় গ্রেফতার হয়ে ক্রসফায়ারের মুখোমুখি অবস্থা থেকে ফিরে আসেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই,
প্রিয় বাংলাদেশের শান্তিকামী জনতা, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করবো না। পরবর্তী বছর 2025 সালে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। এই নাজমুল হাসানরাই দেশের কলঙ্কময় অধ্যায় পেরিয়ে বাংলাদেশকে নতুন করে দাঁড়াতে শিখিয়েছে দেশকে নিয়ে ভাবতে। দেশ পরিচালনার চাবি এখন আমাদের হাতে। আসুন নাজমুল হাসানদের মতো করে দেশকে নিয়ে একটু ভাবি, শুনি তাদের ভাবনা। প্রাণপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ কথা বলবো আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। একটু ভেবে দেখুন তো, আমরা আসলে কি চাই? আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ভোট মানে সত্যিকারের ভোট, আইন মানে ন্যায় নিশ্চয়তা, ক্ষমতা মানে জবাবদিহিতা। এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করবে, রক্ষক ভক্ষক হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ মানে কোনো অন্ধ সমর্থন নয়, হ্যাঁ মানে ব্যক্তি, গোষ্ঠী, দল, শাসকের পরিবর্তন নয়, পুরো শাসন ব্যবস্থার পরিবর্তন করা, একটা কাঠামো ঠিক করা যার মধ্য দিয়ে ভবিষ্যতে কেউ চাইলেই রাষ্ট্রকে জিম্মি করতে পারবে না। গণভোটে হ্যাঁ মানে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ক্ষমতায় থেকে ক্ষমতাকে কুক্ষিগত করার স্বার্থে নির্বাচন করার পরিবেশ আর বাংলাদেশে থাকছে না। দেশবাসী পাবে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। গণভোটে হ্যাঁ মানে বাংলাদেশে স্থাপিত হবে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। দেশবাসী পাবে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, একটি নিম্নকক্ষ আর একটি 100 সদস্যের উচ্চ কক্ষ গঠিত হবে। এর মানে কি? এর মানে সংবিধান আর কেউ একা একা বদলাতে পারবে না। সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠদের অনুমোদন লাগবে। এটাই ক্ষমতার ভারসাম্য। গণভোটে হ্যাঁ মানে সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা এবং সংসদীয় সভাপতি নির্বাচিত হবে বিরোধী দল থেকে। এতে করে স্থানীয় সরকার শক্তিশালী হবে। প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি স্বাধীনতার 54 বছরে হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো মানুষকে গুম খুনের শিকার হতে হয়েছে, কিন্তু আজও বিচার পেয়েছি, ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে? গণভোটে হ্যাঁ দিলে এমন একটা রাষ্ট্র গঠন করা সম্ভব যেখানে একজন মানুষকে প্রকাশ্যে দিবালোকে বা রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা যাবে না। গণভোটে হ্যাঁ দিলে আইনের শাসন আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হবে। গুম নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য গণভোটে হ্যাঁ বলুন। খুনের রাজনীতি নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ বলুন। জুলাই গণঅভ্যুত্থানে 2000 অধিক শহীদের রক্তের যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণভোটে হ্যাঁ বলুন। এখনও যারা পঙ্গুত্ব বরণ করছে, যারা আর কখনও তাদের প্রিয়জনকে আর দেখতে পাবে না, বাবা মাকে দেখতে পাবে না, তাদের স্বপ্নে বাংলাদেশ বিনির্মাণ করতে হলে গণভোটে হ্যাঁ বলুন। আপনারা কি জানেন ফেসিবাদ কীভাবে ফিরে আসে? যখন ক্ষমতা থাকে অবারিত, যখন প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়, যখন সিদ্ধান্ত নেয় গুটি কয়েক কিন্তু ভোগের সবাই। এই রাস্তা বন্ধ করতেই গণভোটে হ্যাঁ বলুন। এটা প্রতিশোধের কোনো ভোট নয়, এটা বাংলাদেশকে রক্ষা করার ভোট। বাংলাদেশ আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সিদ্ধান্ত হবে জনগণের, উন্নয়ন হবে সবার। তাই আসুন দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেই। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, দেশের পক্ষে, ভবিষ্যতের পক্ষে। আসন্ন 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিন।